হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ইংলিশ পেডাগজি মক টেস্ট 5। এর আগে 4টে মক টেস্ট আমি করিয়ে দিয়েছি। প্রত্যেকটা মক টেস্টে 15টা করে কোয়েশ্চেন থাকছে 15 নম্বরের, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি কিন্তু ইন ডিটেলে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা ইংলিশ পেডাগজির যে কোয়েশ্চেনগুলো আমি করাচ্ছি সেগুলো খুব অনায়াসে বুঝতে পেরে যাও। কারণ তোমরা জানো ইংলিশ পেডাগজি একটা খুব ক্রিটিক্যাল সাবজেক্ট। যদি আমরা কনসেপ্ট বুঝতে না পারি তাহলে আমরা কোনোদিনই কোয়েশ্চেন্স ভালো করে সলভ করতে পারবো না। এছাড়া ইংলিশ পেডাগজির যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো রয়েছে, তোমরা যারা এখনো দেখোনি তারা কিন্তু ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে তোমাদের সামনে ইংলিশ পেডাগজি সম্পর্কে যে ভুল ধারণাটা ছিল যে ইংলিশ পেডাগজিটা খুব কঠিন, সেই ধারণা কিন্তু একদম ভেঙে যাবে। কারণ ইংলিশ পেডাগজিটা আমি তোমাদের সেইভাবেই বুঝিয়েছি যাতে তোমরা যারা ইংরেজিতে একদমই দুর্বল তারাও যেন ইংলিশ পেডাগজির কনসেপ্টটা বুঝতে পেরে যাও। ক্লিয়ার? তাহলে আমরা আর বেশি দেরি করব না, কারণ তোমরা জানো আমি খুব একটা সময় নষ্টতে পছন্দ করি না। টু দ্য পয়েন্ট, খুব তাড়াতাড়ি তোমাদেরকে ক্লাস শেষ করার চেষ্টা করি যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। ক্লিয়ার? তাহলে প্রত্যেকবারের মতো আমরা আজকেও কটা কোয়েশ্চেন করব, 15টা কোয়েশ্চেন করব। তোমরা অবশ্যই কোয়েশ্চেনগুলোকে পজ করে দেবে যখন আমি পড়বো, তারপরে তোমরা একটা উত্তর করবে। উত্তর করার পর তোমরা যাচাই করে দেখবে যে তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলছে কিনা। এবং যেটা আমি প্রত্যেকদিন রিকোয়েস্ট করে থাকি, আজকেও তোমাদের আমি রিকোয়েস্ট করছি, ক্লাসের শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে 15-র মধ্যে কত নাম্বার তোমরা স্কোর করতে পারলে। ক্লিয়ার? তাহলে প্রথম কোয়েশ্চেন কি বলছে, ইন অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডে কি হয় সেটা আমাদের জানতে চাইছে। ডায়লগস আর মেমোরাইজড থ্রু ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। ডায়লগগুলোকে এখানে মুখস্থ করানো হয় অভ্যাসের দ্বারা। মিস্টেকস আর কারেক্টেড ইমিডিয়েটলি। যদি কোনো ভুল থাকে সেটাকে খুব তাড়াতাড়ি সঠিক করে দেওয়া হয়। বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। তাহলে আমরা অডিও লিঙ্গুয়াল মেথডে দেখেছিলাম যেখানে আমাদেরকে কি করানো হয়, ডায়লগ তো অবশ্যই মুখস্থ করানো হয়। এখানে আরো একটা কনসেপ্ট অন্যভাবে তোমাদের আসতে পারে, যেখানে কি তোমাদের ওই হেডফোন লাগিয়ে বা কানে কিছু রেকর্ডার চালিয়ে দিলে তোমাদের কি যে স্পিচ, যে তোমাদের ডিকটেশন, বা তোমরা যদি কোনো ওয়ার্ডে ভুল উচ্চারণ করে থাকো সেইগুলোও কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডে ঠিক করে দেওয়া হয়। তাহলে এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে অপশন সি এখানে রাইট অ্যান্সার। কারণ অডিও লিঙ্গুয়াল মেথডে ডায়লগ তো মুখস্থ করানোই হয় অভ্যাসের মাধ্যমে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কি, যদি কোনো মিস্টেকস আর কারেক্টেড ইমিডিয়েটলি, যদি কোনো ভুল থেকে থাকে, ধরো তুমি কোনো একটা উচ্চারণে কিছু ভুল করেছো, ধরো তুমি ক্যাটটাকে স্যাট উচ্চারণ করেছো, ওইটাকেও কিন্তু তোমাকে ক্যাটটাকে আরো একবার উচ্চারণটাকে শুনিয়ে সঙ্গে সঙ্গে সঠিক করে দেওয়া হয়। তাহলে অডিও লিঙ্গুয়াল মেথডের এইটুকু কনসেপ্ট জানলেই যথেষ্ট। ল্যাঙ্গুয়েজ ইমার্শন। এই ল্যাঙ্গুয়েজ ইমার্শনটা একটু ক্রিটিক্যাল কনসেপ্ট আছে। কিভাবে তোমাদের মনে হতে পারে, যেমন ল্যাঙ্গুয়েজ ইমার্শনটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে, ধরো সাপোজ আমি তোমাকে কিছু একটা পড়াচ্ছি, যখনই তোমাকে আমি কিছু একটা পড়াচ্ছি তোমাকে কি আমাকে কোনো একটা টেক্সটের ব্যবহার করতে হয়, কোনো বই পড়তে হয়। কিন্তু সাপোজ ধরে নাও তোমাকে আমি এমন একটা কিছু পড়াচ্ছি যেখানে আমি কোনো বই বা কোনো টেক্সট তার ব্যবহার করছি না। তাহলে ল্যাঙ্গুয়েজ ইমার্শন হচ্ছে সেই জিনিস যেখানে আমরা কোনো বই ছাড়া পড়াশোনা করি। তাহলে লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ উইথাউট ইউজিং দ্য প্রিন্টেড টেক্সট। তাহলে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে কি করছি, শিখছি কোনো প্রিন্টেড টেক্সটের ব্যবহার না করে। প্রিন্টেড টেক্সট মানে কি, যেটাকে আমরা বই বলতে পারি, যেখানে লেখাগুলোকে প্রিন্ট করা থাকে। লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন্টেন্সিভলি, খুব ভালোভাবে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে পড়ছি। আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি জানি, যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজিং ইমেজেস অ্যান্ড ডায়াগ্রামস। তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আমরা ছবি বা ডায়াগ্রামের ব্যবহার করে শিখছি। আর লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজিং সিম্বল, বা শুধুমাত্র আমরা প্রতীক ব্যবহার করে শিখছি। তাহলে এক্ষুনি আমি বলে দিলাম, যেখানে আমরা প্রিন্টেড টেক্সট ছাড়া কোনো কিছু পড়াশোনা করার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ ইমার্শন। ভালো করে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইমার্শনের কনসেপ্টটাকে মনে রাখবে। এটা থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে সিটেটে, এবং প্রাইমারিতেও আসার সম্ভাবনা অনেক বেশি। একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, তোমরা জানো পিএসসি ক্লার্কশিপের জন্য আমি স্পেশাল ইংলিশ ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা 21 তারিখ থেকে শুরু হতে চলেছে। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেরা ব্যাচ হতে চলেছে। তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করছো, তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে জয়েন করবে। কারণ আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে সেরা বেস্ট ব্যাচ হতে চলেছে আমার পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। এখানে কিন্তু আমি ইংলিশটাকে একদম বেসিক থেকে করাবো। যেটা তোমরা জানো,
ইংলিশ ছাড়া পিএসসি ক্লার্কশিপে চাকরি পাওয়াটা কিন্তু অসম্ভব। তাই তোমরা যারা চাকরিটাকে সুনিশ্চিত করতে চাইছো, ইংলিশে অনেক বেশি স্কোর করতে চাইছো, এই ব্যাচে অবশ্যই জয়েন করবে। থ্যাংক ইউ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ চাইল্ড সেন্টার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? তাহলে এটা কি বলছে, এর মধ্যে কোনটা একটা কি বলছে ফিচার, মানে কি বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক ভাষার শ্রেণীকক্ষ, তার মানে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ। স্টুডেন্টস ডুইং দেয়ার ওয়ার্ক সাইলেন্টলি, স্টুডেন্টরা কি করছে, চুপি চুপি তাদের কাজগুলোকে করে নিচ্ছে। টিচার এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট ইফেক্টিভলি, টিচার খুব ভালোভাবে কনসেপ্টগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছে। টিচার টিচিং ইন মাদার টাং, শিক্ষক মাতৃভাষায় পড়াচ্ছে। তাহলে এই যে দুটো অপশন আমরা দেখলাম, এখানে কি, এখানে শিশু কেন্দ্রিক নয়, ওটা টিচার কেন্দ্রিক হয়ে গেছে। আর একটা কি, স্টুডেন্টস ইন্টারেক্টিং ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি স্টুডেন্টরা টার্গেট ল্যাঙ্গুয়েজে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে, অর্থাৎ নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, কথাবার্তা বলছে। তাহলে এখানে যদি চুপি চুপি কাজ করে, সেটা নিশ্চয়ই কখনোই চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের উদাহরণ হতে পারে না। স্টুডেন্টরা যখন নিজেদের মধ্যে কথা বলছে এবং তারা খুব ইফেক্টিভলি টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে নিজেদের মধ্যে কথা বলছে, তার মানে আমরা কি জানবো, এটা একটা চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম। তারা খুব ভালোভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে শিখে গেছে, সেই জন্যই তারা কিন্তু নিজেদের মধ্যে ওই কমিউনিকেশনটা করতে সফল হচ্ছে। ক্লিয়ার? নেক্সট 4. A teacher makes her learners respond to her actions and speech only by bodily movements. What is this known as? অর্থাৎ কি, একটা টিচার কি করছে, তার শিক্ষার্থীদের কোনো কিছু বলতে বা কোনো কিছু একটা উত্তর দিতে বা রেসপন্স করতে বাধ্য করাচ্ছে কিভাবে, তার কিছু বডিলি মুভমেন্ট দিয়ে, অর্থাৎ সে শরীরের কিছু অঙ্গি ভঙ্গি করছে, সে হয়তো হাত নাড়াচ্ছে, কোমর দোলাচ্ছে, পা বেঁকাচ্ছে, এইরকম করছে। হোয়াট ইজ দিস নোন অ্যাজ, এইটাকে আমরা কি হিসাবে জানতে পারি? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ যেখানে তুমি একটা কাজ দিয়ে দিচ্ছ, তারা করছে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, তুমি মুখে কিছু বলছো তাহলে করছে। প্লে ওয়ে মেথড, তুমি খেলার ছলে তাদেরকে বোঝাচ্ছ। টোটাল ফিজিক্যাল রেসপন্স, টোটাল যে রেসপন্স বা যে তুমি প্রত্যুত্তর বা যে তুমি অ্যাকশনটা করছো, সেটা ফিজিক্যাল, দৈহিক, তোমার বডিলি মুভমেন্ট। তাহলে দেখো, এই যে বডিলি মুভমেন্টের মধ্যেই কে রয়েছে, ফিজিক্যাল রেসপন্সটা। ফিজিক্যাল রেসপন্স, ফিজিক্যাল মানে কি, আমাদের যে শারীরিক, তাহলে ফিজিক্যাল মুভমেন্ট আর বডিলি মুভমেন্ট একই জিনিস। তাহলে এই রকম কনসেপ্ট অনেক সময় কি হবে, ইংলিশ পেডাগজি না জানলেও নিজের ব্রেনটাকে কাজে লাগাতে হবে মাঝে মাঝে। যেমন এখানে এই যে টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ কি টিচার তার বিভিন্ন হাত পা নাড়াচ্ছে, বডি নাড়াচ্ছে, এইরকম ভাবে সে হয়তো কিছু করার চেষ্টা করছে, স্টুডেন্টদেরকে বলছে তোমরা এবারে রেসপন্স করো। দ্যাট ইজ কল্ড টোটাল ফিজিক্যাল রেসপন্স। ক্লিয়ার? নেক্সট, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ gives more importance to, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এর মধ্যে কোন জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়? একটা জিনিস মনে রাখবে, আমরা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলতে যেটা শিখে থাকি যে তার যেন গঠনগুলো মোটামুটি ঠিক থাকে, কিন্তু স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বললে আমাদের মাথায় রাইটিংটা আগে চলে আসে। কিন্তু যখন আমরা ইংলিশ পেডাগজিতে স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা পড়ছি, এই যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অবশ্যই সেটা একদম যাতে আমরা যে কোনো জিনিসের গঠনটাকে ভালো করে শিখি, সেটা তো গুরুত্ব দেয়, কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে স্ট্রাকচারাল যে অ্যাপ্রোচটা রয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে 99% আমরা আমাদের যে স্পিচ হ্যাবিট বা আমাদের যে স্পিকিং পাওয়ার, যে আমাদের যে ফ্লুয়েন্সি, সেইটাকে বৃদ্ধি করার জন্য আমরা স্ট্রাকচারাল অ্যাপ্রোচের সাহায্য নিয়ে থাকি। এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ সিলেকশন, আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ গ্রেডেশন। তাহলে স্ট্রাকচারাল অ্যাপ্রোচে আমরা কি বললাম, এখানে আমরা গ্রামারের দিকটায় জোর দিই, কিন্তু সেটা লেখার ক্ষেত্রে নয়, যাতে আমরা সঠিকভাবে কথা বলতে পারি। আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন আর গ্রেডেশন। মানে কি, সিলেকশন মানে কি, ধরো তুমি একটা ক্লাসে অনেক কিছু কিন্তু একসাথে পড়াতে পারবে না, তাই তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি একটা ক্লাসে কতটুকু পড়াবে, সেইটা হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন। আর গ্রেডেশন মানে কি, আমরা ইন্ডাকটিভ মেথডে দেখেছিলাম যে কোনো জিনিস আমরা সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাই, তাহলে গ্রেডেশন তোমাকে ওইভাবেই করতে হবে, কোনটা সিম্পল, কোন ভোকাবুলারিটা আগে শেখালে বাচ্চাদের ভালো হবে, কোন স্ট্রাকচারটা পরে শেখালে তারা ভালো কথা বলতে শিখবে, এই সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইটাই হচ্ছে সিলেকশন আর গ্রেডেশনের প্রিন্সিপাল।
তাহলে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ তোমরা কিন্তু রিডিং আর রাইটিং এ টিক মারবে না, অনেক জায়গায় দেখবে রিডিং রাইটিং এর অপশন রয়েছে, কিন্তু তোমরা কোথায় টিক মারবে? স্পিচ অনলি, কারণ স্ট্রাকচারাল অ্যাপ্রোচে দেখে মনে হয় এখানে আমাদের রাইটিং স্কিলের দক্ষতাকে বাড়ানোর জন্য কাজে লাগা হয়, কিন্তু এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচে বেশিরভাগটাই আমাদের স্পিচ হ্যাবিটকে বাড়ানোর জন্য কাজে লাগানো হয়। ক্লিয়ার? নেক্সট, দ্য টিচার অবজার্ভ দ্যাট, টিচার কি দেখলো বা কি পর্যবেক্ষণ করলো? দ্যাট প্রবীণ কুড নট রাইট এ প্যারাগ্রাফ অন হার ওন, প্রবীণ কি করছে? একটা প্যারাগ্রাফ সে নিজে থেকে লিখতে পারছে না, ইভেন আফটার ব্রেনস্টর্মিং দ্য টপিক, তাকে সেই টপিকটা নিয়ে ব্রেনস্টর্ম করার পরেও। তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে হোয়াট ইজ ব্রেনস্টর্মিং? ব্রেনস্টর্মিং মানে কি? আমি অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি, একটা তোমাদের গ্রুপ করে দেওয়া হয়, সেই গ্রুপের মধ্যে তোমরা হয়তো 10 জন থাকলে সেখানে কোনো একটা প্রবলেম বা কোনো একটা সমস্যা দিয়ে দেওয়া হয়, তোমাদেরকে বলে দেওয়া হয় যে এই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা তোমরা সমাধান করার চেষ্টা করো, নিজেদের মতো করে একটা সলিউশন বের করো, দ্যাট ইজ কল্ড ব্রেন স্টর্মিং। তাহলে এই ব্রেন স্টর্মিং করার পরেও সে লিখতে পারছে না, হাউএভার যাই হোক, সি ওয়াজ এবল টু রাইট ইট আন্ডার অ্যাডাল্ট অর পিয়ার গাইডেন্স, কিন্তু সে সেটা লিখতে পারলো তাকে গাইডেন্স করার পর। পিয়ার গাইডেন্স, পিয়ার গাইডেন্স করার মানে কি? তোমাকে একটা গ্রুপ করে দিয়েছে, সেখানে হয়তো 10 জন রয়েছে, এবার তুমি যে জায়গায় পারছো না, সেই পিয়ার, তোমার যে গ্রুপের পিয়ার রয়েছে বা বন্ধুই রয়েছে সহজে বলতে গেলে, সে তোমাকে সাহায্য করছে, বা অনেক সময় টিচারও আমাদের সাহায্য করতে পারে। তাহলে দিস গাইডেন্স ইজ কল্ড। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম? যখন ব্রেনস্টর্ম করা হয় তখন একটা গ্রুপের মধ্যে সমস্যা দিয়ে দেওয়া হয়, তোমরা তোমাদের মতো করে সমাধান বের করো। আর স্ক্যাফোল্ডিং আমি কি বলেছিলাম? স্ক্যাফোল্ডিং বলেছিলাম যে তুমি হয়তো কিছু পারছো না, তোমাকে কেউ হেল্প করছে সেটাকে পারানোর জন্য। তাহলে এখানে তোমার পিয়ার তোমাকে হেল্প করছে, বা বন্ধুরা হেল্প করছে, বা টিচার হেল্প করছে, তাহলে এটা হয়ে গেল কি? স্ক্যাফোল্ডিং। অবশ্যই তোমাদের কনসেপ্টটা মনে রাখা উচিত, কারণ এই ক্লাস আমি করিয়ে দিয়েছিলাম। ইউজিং রিয়েলিয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিনস ব্রিঙ্গিং, ল্যাঙ্গুয়েজ ক্লাসে তুমি রিয়েলিয়ার ব্যবহার করছো, তার মানে তুমি ক্লাসে কি নিয়ে আসছো? এই রিয়েলিয়ার কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখবে। রিয়েলিয়া হচ্ছে একটা রিয়েল লাইফ অবজেক্ট, অর্থাৎ ধরে নাও তুমি ক্লাসে কোনো একটা ম্যাঙ্গোর ইংরেজি পড়াবে, বা তুমি পেয়ারা, কলা, তরমুজ এইসব ইংরেজিতে পড়াবে, এবং তুমি কি করেছো? ওটাকে রিয়েল লাইফ অবজেক্ট হিসাবে ক্লাসে নিয়ে গেছো। যখন তুমি বলছো এটা আম, এটা ম্যাঙ্গো, তুমি সেটাকে দেখালে, এটা ওয়াটারমেলন, এটা তরমুজ, তুমি সেটা দেখালে, এটা গোয়াভা, এটা পেয়ারা, তুমি সেটা দেখালে, এটা ব্যানানা, এটা কলা, তুমি ওটা ক্লাসে দেখালে। বা তুমি অনেক সময় হ্যামার বা বিভিন্ন টিচিং এইডস, যেমন কি বলা যেতে পারে, চক, ডাস্টার, এই সবগুলো কিন্তু তুমি রিয়েল লাইফে দেখিয়ে দিতে পারো। তাহলে এইগুলো হচ্ছে রিয়েলিয়া, যেখানে তুমি বাস্তব লাইফ দেখাচ্ছ। তাহলে রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট রিয়েল লাইফ অবজেক্টস অ্যাজ টিচিং এইডস, তাহলে দেখেই আমরা বুঝতে পারছি কি রিয়েল লাইফ অবজেক্টস অ্যাজ টিচিং এইডস, তার মানে কি টিচিং এইড হিসাবে তুমি রিয়েল লাইফে যে অবজেক্ট গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করছো। এটাকে কিন্তু অবশ্যই মনে রাখবে, রিয়েলিয়া হচ্ছে মানে কি রিয়েল লাইফ টিচিং এইডস। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে, কনসেপ্ট গুলো বলে দিলাম, তাই অপশনগুলো আর পড়ছি না। Banishing mother tongue in the classroom is the characteristic feature of dash method. Banish মানে কি একদম রদ করে দেওয়া, মানে ব্যবহারই করা যাবে না। তাহলে ক্লাসরুমে তুমি মাদার টাং এর একদমই ব্যবহার করছো না, এটা কোন মেথডের ফিচার বা বৈশিষ্ট্য? বাইলিঙ্গুয়াল, গ্রামার ট্রান্সলেশন, ন্যাচারাল, ডাইরেক্ট। আমরা কি শিখে এসেছি? বারবার শিখে এসেছি ডাইরেক্ট মেথডে কি আমরা শুধু ইংলিশ টু ইংলিশ পড়াশোনা করি, বা যাই কমিউনিকেট করি না কেন সেটা অনলি ইংলিশ টু ইংলিশ। ক্লিয়ার? নেক্সট, বা টার্গেট ল্যাঙ্গুয়েজ। A Hindi speaking teacher gets posted in a primary school which is in the area of পাঞ্জাব। একটা টিচার যে হিন্দিতে কথা বলে সে কোথায় পোস্টিং হয়েছে? একটা প্রাইমারি স্কুলে তার পোস্টিং হয়েছে, সেটা পাঞ্জাবেতে অবস্থিত। সিন্স হি ডাজন্ট নো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট এরিয়া, যেহেতু সে ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানে না, লোকাল যে এরিয়ার যে ল্যাঙ্গুয়েজ সেটা জানে না, তার মানে আমি ধরে নিতে পারি সে পাঞ্জাবিটা জানে না। হি শুড, তার কি করা উচিত? মোটিভেট দ্য কমিউনিটি টু লার্ন হিন্দি অ্যাজ ইট ইজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কিছু নেই, এটা আমাদের কেটে দিতে হবে, এটা অপশনে ভুল আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কমিউনিটিকে ওখানে গিয়ে আমি টিচার হিসাবে বলবো যে তোমরা হিন্দিটাকে ভালো করে শিখে নাও, আমি হিন্দি জানি না, কারণ এটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা অপশন, কোনোদিনই হবে না, কেটে দিই আমরা। কমিউনিকেট ইন ইংলিশ অ্যাজ ইট ইজ ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লোকাল ডায়ালেক্ট। সে শুধুমাত্র ইংরেজিতেই কথা বলবে, কারণ সে পাঞ্জাবিতে কিছু বুঝতে পারছে না। তাহলে এটাও একমাত্র হতে পারে না, কারণ সে যদি শুধু ইংলিশে কথা বলে সেখানকার লোকেরা কিছু বুঝতে পারবে না। ইউজ দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স অ্যান্ড স্টার্ট টিচিং। তাহলে কি সে শিশুদের যে ভাষা
সেই ভাষাটাকে একটা সম্পদ হিসাবে ব্যবহার করবে এবং পড়াতে শুরু করবে। আর একটা কি, অ্যাপ্লাই ফর ট্রান্সফার টু এ হিন্দি স্পিকিং এরিয়া, সে একটা হিন্দি স্পিকিং এরিয়াতে ট্রান্সফারের জন্য চিঠি করবে। তাহলে সি হয়ে যাচ্ছে আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সে শিশুদের যে ভাষা, ওখানকার যে শিশুদের ভাষা, সেটাকে একটা সম্পদ হিসাবে গ্রহণ করবে। এখানে একটা কিওয়ার্ড তোমরা লিখে রাখবে, ইংলিশ পেডাগজিতে যদি তোমরা কোথাও অপশানে রিসোর্স এই কথাটা দেখতে পাও, জানবে তোমরা এখানে উত্তর হওয়ার সম্ভাবনা কি থাকবে, 99%। যদি এমন কোনো কোয়েশ্চেন তোমাদের সামনে এসে যায় যে তোমরা তার কোয়েশ্চেন বা অপশন কোনোটাই বুঝতে পারছো না, কিন্তু এই যে রিসোর্স এটা তোমরা অপশানে দেখতে পাচ্ছ, তোমরা চোখ বন্ধ করে ওটাতে টিক মেরে বাড়ি চলে আসবে, দেখবে তোমাদের 99% অপশন ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট 10. Mother tongue influence can be effectively minimized in the classroom by, অর্থাৎ মাতৃভাষার যে ব্যবহার সেটা ক্লাসে কার্যকরীভাবে তুমি কিভাবে কমাতে পারো। প্রথম কি, ইউজিং দ্য মাদার টাং মোর অফেন, তুমি সবসময় বা প্রায় মাদার টাং এর ব্যবহার করবে। গিভিং এক্সাম্পলস ফ্রম দ্য মাদার টাং থেকে তুমি উদাহরণ দেবে। গিভিং এ লট অফ এক্সপোজার ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তুমি টার্গেট ল্যাঙ্গুয়েজের এক্সপোজার বা পরিসরটাকে বাড়িয়ে দেবে। আর একটা কি, গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিঙ্গেল গ্রেডেড ম্যানার, অর্থাৎ ইনপুট মানে কি, ইনপুট মানে আমরা বলতে পারি এখানে এক প্রকার এক্সাম্পল, অর্থাৎ তুমি উদাহরণগুলো কিভাবে দেবে, উদাহরণগুলো তুমি টার্গেট ল্যাঙ্গুয়েজে দেবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে আমি তোমাদের কি বলেছি, আমাদের ক্ষেত্রে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন তুমি এই উদাহরণগুলো দেবে সিঙ্গেল গ্রেডেড ম্যানারে, এই রকম ভাবে যখন তুমি উদাহরণগুলো দেবে তখন কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা উৎসাহ জন্মাবে, এবং যত বেশি তুমি ওটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে রাখার চেষ্টা করবে তত বেশি দেখবে ওরা টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং তুমি মাতৃভাষার যে ব্যবহারটাকে সেটাকে কার্যকরীভাবে কমিয়ে আনতে পারছো। কিভাবে কার্যকরীভাবে করে, মানে কিভাবে কার্যকরভাবে কমাচ্ছ, এই যে তুমি তাদের ইনপুট গুলো দিচ্ছ তাদের কিন্তু সেটা লাভই হচ্ছে, তারা সেটাকে ভালোভাবে নিচ্ছে, ওই জন্য ইফেক্টিভলি তুমি কমাতে পারছো। ক্লিয়ার? নেক্সট 11. এ গুড টিচার ইজ ওয়ান হু, এটা প্রত্যেকের পারা উচিত। একজন ভালো শিক্ষক সে কে, মানে হু কে, গিভস দেম অ্যাম্পল অপরচুনিটিস টু লার্ন, তাদেরকে অনেক বেশি সুযোগ দেয় শেখার জন্য। গিভ দেম, এখানে দেম মানে আমরা স্টুডেন্টস ধরে নিতে পারি। গিভ দেম ইউজফুল ইনফরমেশন, তাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এক্সপ্লেন কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস, তাদেরকে যে কনসেপ্ট গুলো রয়েছে বা নীতিগুলো রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করে। গিভস প্রিন্টেড নোটস টু স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে শুধু নোটস দিয়ে দেয়। তাহলে একটা ভালো টিচার সে যে স্টুডেন্টদেরকে অনেক সুযোগ দেবে কোনো কিছু শেখার জন্য। হয়তো দেখা গেল কোনো একটা স্টুডেন্ট সে কোনো কিছুতে ভুল করেছে, করতেই পারে, আমরাও ভুল করি, তাহলে তুমি অ্যাজ এ টিচার হিসাবে তাকে কখনোই কিন্তু বকতে পারো না, তুমি তাকে আরো সুযোগ দেবে, তাকে আরো এনকারেজ করবে যে না তুমি পারবে পারবে, তোমার দ্বারাই হবে। এইরকম করলেই তুমি একটা ভালো টিচার হিসাবে সমাজের কাছে বা ছাত্রদের কাছে প্রতিষ্ঠিত হতে পারবে। ক্লিয়ার? আর আমরা কি দেখতাম, কেউ না পারলে টিচাররা দুমদাম পিটিয়ে দিল, তাহলে তারা কিন্তু যারা অ্যাকচুয়ালি মারধর করে দে আর নট গুড টিচার্স। ঠিক আছে? দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যাডভোকেটস, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কিসের কথা বলছে, এই প্রথমেই কিন্তু আমি স্ট্রাকচারাল অ্যাপ্রোচটাকে ব্যাখ্যা করে দিয়েছিলাম যাতে তোমরা এই উত্তরটাকে করতে পারো। তাহলে রিস্টোরিং টু ফ্লুয়েন্সি, সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ মেটেরিয়াল, অ্যাসেসিং লার্নার্স পারফরমেন্স ইউজিং মাদার টাং, তাহলে আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে ওখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচে সব থেকে বেশি বা কোন জিনিসটাকে ওরা গুরুত্ব দেয়, সেখানে কিন্তু ফ্লুয়েন্সিতে গুরুত্ব দেয়। এখানে কি বলেছে, অ্যাডভোকেট স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি বলে, রেস্টোরিং টু ফ্লুয়েন্সি মানে কি, ফ্লুয়েন্সিটাকে রেস্টোর করা, পুনরুদ্ধার করা। তাহলে এখানের অপশনের কোনো মাথামুন্ডু নেই। আমরা কি বলেছিলাম, প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ মেটেরিয়াল, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচে তুমি তাদের স্পিচ হ্যাবিটটাকে বৃদ্ধি করতেই পারো, কিন্তু তুমি তাদেরকে কিভাবে পড়াচ্ছ, তুমি একটা ক্লাসে কতটা পড়াচ্ছ, তাদেরকে সহজ থেকে জটিলের দিকে পড়াচ্ছ কিনা, এটাও কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা অ্যাডভোকেট করে। অ্যাডভোকেট করা মানে এক প্রকার আমরা বলতে পারি সমর্থন করা। ক্লিয়ার? নেক্সট 13. A teacher brought real life objects like a hammer, a screwdriver and so on to her class. সে কি এনেছে, রিয়েল লাইফ অবজেক্ট এনেছে, হ্যামার এনেছে মানে হাতুড়ি যেটাকে আমরা বলি, স্ক্রুড্রাইভার এনেছে এবং আরো কিছু কিছু এনেছে ক্লাসে। She asked her learners to describe the objects in 5 to 7 sentences. তিনি বলেছেন তোমরা 5-6টা সেন্টেন্সে বা 5 থেকে 7টা সেন্টেন্সে এগুলোকে ব্যাখ্যা করো। What are the materials in language teaching known as, এই মেটেরিয়াল গুলোকে আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং এ কি নামে জানি, টুলস, ল্যাঙ্গুয়েজ ইনপুট, রিয়েলিয়া,
টিচিং ইমপ্লিমেন্টস। তাহলে একটু আগেই ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই তোমরা পারবে, যেটাকে আমরা বলি রিয়েল লাইফ অবজেক্টস মানেই হয়ে যাবে রিয়েলিয়া। দেখো এখানে হ্যামার এনেছে, হ্যামার মানে হাতুড়ি, বাস্তবে এনেছে। স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভারটাকেও সে ক্লাসরুমে নিয়ে গেছে। এগুলো কিন্তু লাইভ অবজেক্ট, অর্থাৎ বাস্তবে সে নিয়ে যাচ্ছে, রিয়েল লাইফ অবজেক্টস। ক্লিয়ার? 14 কগনিটিভ কোড অ্যাপ্রোচ ফোকাসেস মোর অন। তাহলে কগনিটিভ কোড অ্যাপ্রোচ কার দিকে সব থেকে বেশি ফোকাস করে? এই যে কগনিটিভ কোড অ্যাপ্রোচ, এটা দেখে আমাদের মাথা ঘুরে যাবে। তাহলে এখানে আমি তোমাদের বলবো কগনিটিভ কোড, এটা তোমরা হয়তো কোনোদিন পড়োনি। তোমরা কি মনে রাখবে? কগনিটিভ কোড যখনই মনে রাখবে কগনিটিভ কোড অ্যাপ্রোচ, সেখানে তোমরা জানবে এখানে সব থেকে বেশি গ্রামার রুলস এর উপরে আলোচনা করা হয়। তোমাকে রুলস গুলো ভালো করে শিখতে হবে, এইটাই সব থেকে বেশি বোঝানো হয়। তাহলে ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, স্পেলিং আর গ্রামার রুলস, অবশ্যই গ্রামার রুলস। তাহলে কগনিটিভ কোড অ্যাপ্রোচ, এখানে ডাইরেক্ট আমি তোমাদের বলবো এখানে কোনো কনসেপ্ট মনে রাখার দরকার নেই, ডাইরেক্ট এই কোয়েশ্চেনটাকেই তোমরা মুখস্থ করে রাখবে। ক্লিয়ার? নেক্সট, দ্য স্যান্ডউইচ টেকনিক। The sandwich technique is a bilingual method which has a three-phase structure of। তাহলে এই যে স্যান্ডউইচ টেকনিক, এটা হচ্ছে একটা বাইলিঙ্গুয়াল মেথড। আমরা দেখেছিলাম বাইলিঙ্গুয়াল মেথডে স্যান্ডউইচ টেকনিক সেখানে কি করতো, সেখানে ওই যে মাতৃভাষাটাকে আর টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে মিক্সড করে পড়ানো হতো। এই মিক্সড যেহেতু করিয়ে দেওয়া হতো, তাই জন্যই তার নাম দিয়ে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ টেকনিক। কিন্তু এখানে আর একটা থ্রি ফেজ স্ট্রাকচার বা গঠন রয়েছে, যেটাকে আমরা কি নামে জানি? পিপিপি, প্রেজেন্টেশন, প্র্যাকটিস, প্রোডাকশন। এই কনসেপ্টটাকে কিন্তু একবার তোমরা একটু মনে রাখবে, কারণ স্যান্ডউইচ টেকনিকের যে মাতৃভাষার ব্যবহার বা মাদার টাঙ্গার টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে যে মিক্সড করে পড়ানো হয় সেটা আমরা জেনেছি, কিন্তু এর যে একটা থ্রি ফেজ স্ট্রাকচার রয়েছে সেটা পিপিপি, এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে, যেখানে আমরা প্রেজেন্টেশন, প্র্যাকটিস, প্রোডাকশন। অর্থাৎ কি, তোমাকে আমি কোনো জিনিস প্রথমে প্রেজেন্ট করলাম, যেমন আমি কি হতে পারে, কোনো একটা ধরো আমি তোমাকে টেন্স পড়াচ্ছি, সেই টেন্স পড়ানোর জন্য তোমাকে একটা জাস্ট লেকচার আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটাকে আমরা বললাম কি? প্রেজেন্টেশন। এরপরে তার উপরে আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেট করতে দিলাম, প্র্যাকটিস সেট তোমরা করে নেওয়ার পর প্রোডাকশন। প্রোডাকশন মানে কি, ধরো আমি তোমাদের ওই যে প্র্যাকটিস সেটটা করতে দিয়েছিলাম, ওখানে 10 নম্বরে দিয়েছিলাম, এই 10 নম্বরের মধ্যে তোমরা কত কি করলে, ওটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে স্যান্ডউইচ টেকনিকে, তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই। পিপিপি স্যান্ডউইচ টেকনিক মনে রাখবে কি? প্রেজেন্টেশন, প্র্যাকটিস, প্রোডাকশন। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে ছিল এই পর্যন্তই। তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে এই 15-এর মধ্যে তোমরা কত স্কোর করলে, এটা কিন্তু আমার রিকোয়েস্ট, না হলে কিন্তু আমি ক্লাস দেওয়া বন্ধ করে দেবো। এই একমাত্র একটা ক্রাইটেরিয়া যেটা তোমরা করবে, কত স্কোর করলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আর না হলে যদি আমি দেখতে পাই যে তোমরা কমেন্ট করছো না, তাহলে কিন্তু এই সিরিজটা এতজন দেখলেও আমি বন্ধ করে দেবো। কারণ তোমরা অনেকে দেখছো কিন্তু কমেন্ট করছো না, এটা হতে পারে না। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমরা কত স্কোর করলে, এবং অবশ্যই যেটা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশনটা তো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং সেটা আমি ক্লিয়ার করে দেবো। তাহলে আজকের মক টেস্ট এই পর্যন্তই। পরের মক টেস্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। আমি সিটেট এর কিছু সলিউশনও তোমাদের করে দেখাবো। তোমাদের অবশ্যই চোখ থাক ইংলিশ গ্রামার টিউটোরিয়ালে, কারণ এখানে ইংলিশ সব থেকে কোয়ালিটি মেনটেন করা হয়। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।